এদিকে দিল্লি থেকে আজ রাতে হঠাৎ একই ঘোষণা দিলেন শেখ হাসিনা। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আজ সন্ধ্যার ফ্লাইটে দেশের মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাবিবাদে ফেসে গেল তারেক রহমান, যে কোনো সময় দেশ ছেড়ে পালাবেন তিনি। এদিকে দেশ দখলের মহাপরিকল্পনায় আওয়ামী লীগ। তাহলে কি আবারও দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা, নাকি এটি শুধু রাজনৈতিক গুঞ্জন? বিস্তারিত জানতে আজকের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এদিকে ইতিহাস ঘটাতে চলেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে মাত্র দুইটা পথ খোলা। শেখ হাসিনার এক নির্দেশে পালাচ্ছে নেতাকর্মীরা। শেখের বেটি আইতাছে রে, আইতাছে, জলদি পালা। কি বিএনপি ভয় পাচ্ছ? জামাত ভয় পাচ্ছ? এনসিপি ভয় পাচ্ছ? আমরা তো তাকে আনার জন্যই প্রক্রিয়া করছি। আমরা তো চাচ্ছি যে সে আসুক দেশ। ওনার এখন জায়গা শুধুমাত্র ফাঁসির কাষ্ট। শুধু আমরা না, বাংলাদেশের আপামর ছাত্র জনতার সকল শ্রেণী পেশার মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করছে ওনার জন্য। উনি কিন্তু পলাতক এবং উনি কনভিক্টেড, অলরেডি ওনার রায় হয়েছে। এটা বাস্তবায়ন হওয়াটা বাট আমরা অধীর আগ্রহে বসে আছি। সে কখন আসবে? আমরা তো তাকে আনার জন্যই প্রক্রিয়া করছি। তাকে পারলে আজকেই নিয়ে আসি। আওয়ামী লীগ তো একটি চাপাবাজ সংগঠন এবং সেই চাপাবাজদের শিরোমণি এবং উস্তাদ হচ্ছেন ফেরাউনের লেডি ভার্সন খুনি হাসিনা। আমরাও তো শেখ হাসিনা যে আসুক সেই অধীর আগ্রহে আছি আর কি। বাংলাদেশে শেখ হাসিনা আসবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে স্লোগান দিয়ে থাকে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, আমরাও মনে করি শেখ হাসিনা আসলে বাংলাদেশ আসবে, কিন্তু সে আসামি হিসাবে আসবে এবং গ্রেফতার হবে। ডিসেম্বরে কেউ একজন দেশে আসার পরিকল্পনা করছে। আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন, আর যখনই আসুন ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে। আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তী এবারের নির্বাচনের পরে যে সরকার গঠিত হয়েছে তাদের প্রথম বাজেটে রংপুর বিভাগের প্রতি সুদৃষ্টি সুনজর দেওয়া হবে। যত সহজে আপনারা বলেন আরেকটা গণ অভ্যুত্থান আমরা করব, বাংলাদেশে আগামী 100 বছরে আর কোনো গণ অভ্যুত্থান হবে না। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। আওয়ামী লীগ তো একটি চাপাবাজ সংগঠন এবং সেই চাপাবাজদের শিরোমণি এবং উস্তাদ হচ্ছেন ফেরাউনের লেডি ভার্সন খুনি হাসিনা। আমরাও তো শেখ হাসিনা যে আসুক সেই অধীর আগ্রহে আছি আর কি। বাংলাদেশে শেখ হাসিনা আসবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে স্লোগান দিয়ে থাকে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, আমরাও মনে করি শেখ হাসিনা আসলে বাংলাদেশ আসবে, কিন্তু সে আসামি হিসাবে আসবে এবং গ্রেফতার হবে এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলি, মানবতা বিরোধী অভিযোগ, ইতিহাসের নিকৃষ্টতম স্বৈর শাসক হিসাবে উনি বাংলাদেশের মানুষের উপর দিয়ে যেই নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন, ওনার নির্দেশনায় বাংলাদেশে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার নির্দেশদাতা আসামি হিসাবে খুনি হাসিনার বিচার হবে এবং তার বিচার সম্পন্ন হওয়ার পরে বাংলাদেশের মানুষ আসবে। কিন্তু এই যে আওয়াজ দিচ্ছে সেটি তো উনি যাওয়ার পরপরই আমরা দেখেছি যে ওনার চট করে চলে আসবেন, পাশেই আছে, যে কোনো সময় ঢুকে যাবেন, এই সমস্ত কথাবার্তা ওনারা বলে থাকেন। আর প্রকৃত অর্থেই আওয়ামী লীগ তো একটি চাপাবাজ সংগঠন এবং সেই চাপাবাজদের শিরোমণি এবং উস্তাদ হচ্ছেন এই ফেরাউনের লেডি ভার্সন খুনি হাসিনা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আল্লাহ যে ফেরাউনকে ডুবাইছে, কিন্তু কিছু মানুষ যুগে যুগে ফেরাউনের পদঙ্ক অনুসরণ করে এবং সেই পদঙ্ক অনুসরণ করা একজন ব্যক্তি হচ্ছে খুনি হাসিনা। সুতরাং ফেরাউনেরও পতন হয়েছে, তারও পতন হয়েছে, কিন্তু তার বিচার সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর কাছে আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হবে যে যুগে যুগে ফেরাউন হলে তার নিশ্চিতভাবে পতন হয় এবং দিন শেষে ফেরাউনদের কোনো অস্তিত্ব থাকে না। খুনি হাসিনা দেশে ফিরবে, সেখানে ছাত্রদল তো মাঠে থাকবে, ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে রিক্সা চলতেছে না, এই রিক্সা চালকরা শ্রমজীবী মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, তাদের যেভাবে 5ই আগস্টে এবং জুলাই গণঅভ্যুত্থানে রাস্তা নেমেছিল, আমার কাছে মনে হয় তার চেয়ে আরো তীব্র প্রতিক্রিয়া হবে। কারণ মানুষের একটি যে ক্ষোভ রয়ে গিয়েছে, তাদের সন্তানদেরকে হত্যা করা, তাদের উপরে যে দীর্ঘ সময়ের নিপীড়ন চালিয়েছে, জুলুম চালিয়েছে, সে মানুষ এই দুঃসহ স্মৃতি ভুলে যায় না। আমার কাছে মনে হয় যে জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে যেভাবে দীর্ঘ 17 বছর রাস্তায় ছিল, খুনি হাসিনার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রতিরোধ থাকবে, কিন্তু সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে সে হাসিনার বিচারের দাবিতে রাস্তা নেমে আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আমার কাছে মনে হয় খুনি হাসিনা যদি দেশে ফিরে, তাতে তাকে আনার জন্য যে রাষ্ট্র যে চেষ্টা অব্যাহত রাখছে, সেই চেষ্টা আমাদের কাছে মনে হয় যে আমাদের অনুকূলে হবে এবং একটু কষ্ট কম হবে, বিচারটা অতি দ্রুত হবে। যত সহজে আপনারা বলেন আরেকটা গণ অভ্যুত্থান আমরা করব, বাংলাদেশে আগামী 100 বছরে আর কোনো গণ অভ্যুত্থান হবে না। আমি যদি পাল্টা প্রশ্ন করি, এই 1.5 মাসের যে আন্দোলন আমরা দেখেছি, সেখানে আমরা প্রথম সারিতে যে নারীদেরকে দেখেছিলাম, তারা ধীরে ধীরে হারিয়ে গেল কেন? আমি যদি পাল্টা প্রশ্ন করি যে আমার টি শার্ট পরা বোনের সাথে যখন একেবারে মুখ কভার করা হেজাবি বোন পাশাপাশি দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, সেই পরিবেশটা আমরা অভ্যুত্থানের পরে রাখতে পারলাম না কেন? আমি যদি পাল্টা প্রশ্ন করি যে অভ্যুত্থানে আমরা মুক্তিযুদ্ধের গান দিয়ে, মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে অভ্যুত্থানটাকে সফল করেছিলাম, অভ্যুত্থানের পরপরই একটার পর একটা মুক্তিযুদ্ধের মোরাল ভাঙলো কারা? এই প্রশ্ন কি আমরা করতে পারি না? আমি যদি প্রশ্ন করি, আমি যদি জানতাম উগ্রবাদের এই ভয়াবহ উত্থান হবে গণ অভ্যুত্থানে, কয়জন জানতো রাস্তায়?
আমরা যদি প্রশ্ন করি ৭১ আর ২৪কে মুখোমুখি দাঁড় করানো হবে, কজন মানুষকে আপনারা পেতেন ২৪-এর সময় রাস্তায়? অর্থাৎ যে মুখোশটা পরে আপনারা এত শক্ত শব্দকে ব্যবহার করব, অর্থাৎ যেই রূপটা দেখিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানে আপনারা সাধারণ মানুষ, গণমানুষ, যারা কোনো রাজনীতির দলের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, তাদেরকে সম্পৃক্ত করতে পেরেছিলেন, গণ অভ্যুত্থানের পরে সেই মানুষগুলোকে কি আপনারা তাদের স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা নিয়ে তারা রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল, স্লোগান তুলেছিল, তাদের সেই আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পেরেছেন? এই প্রশ্ন যদি আমি করি, আমি যদি পাল্টা প্রশ্ন করি, কেন ২৪ গুটি কয়েক মানুষের হাতে বন্দী হয়ে গেল? আমি যদি প্রশ্ন করি ২৪-এর আগে যারা যারা নিজেদের স্বীকারোক্তি দিয়ে বলেছে যে হলে একটু জায়গা পাওয়ার জন্য, কারণ আমি দরিদ্র পরিবারের সন্তান, তারা কি করে ২৪-এর পর পর প্রাণতে করে ঘুরে বেড়ালো? তারা কি করে বলার সুযোগ পেল যে না, আমি তো টিউশনি করেই মাসে প্রায় কোটিখানেক টাকা উপার্জন করি? আমরা কি প্রতারিত হই নাই? আমরা তো প্রতারিত হয়েছি। দেখুন, আমাদের প্রতারণার ইতিহাসও কিন্তু দীর্ঘ। ৪৭-এর দেশভাগের পরে যে পাকিস্তান তৈরি হলো, সেই পাকিস্তানে চরম বৈষম্য, পূর্ব পাকিস্তানের সঙ্গে একরকম আচরণ, পশ্চিম পাকিস্তানের সঙ্গে আরেক রকম আচরণ। হলো মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পরপর সেই মুক্তিযুদ্ধ চলে গেল এক বিশেষ শ্রেণীর, এক বিশেষ গোষ্ঠীর মানুষের হাতে। এই গণ আন্দোলন, এই গণযুদ্ধ, জনযুদ্ধ পরিণত হলো একটা বিশেষ দলের রাজনীতির সিঁড়ি হিসেবে। আমাদের ৯০-এর গণ অভ্যুত্থান হলো, আমাদের ৩ জোটের রূপরেখা তৈরি হলো, আবারও দলগুলো বিভক্ত হয়ে গেল যার যার নিজস্ব ক্ষমতার স্বার্থে। সুতরাং প্রতারণার ইতিহাস আমাদের নতুন নয়। আমাদের দেশের সাধারণ মানুষ বারবার রক্ত দিয়েছে এবং প্রতারিত হয়েছে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যত সহজে আপনারা বলেন আরেকটা গণ অভ্যুত্থান আমরা করব, বাংলাদেশে আগামী ১০০ বছরে আর কোনো গণ অভ্যুত্থান হবে না। কারণ গণ অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল ২৪-এ, শেষবারের মতো মানুষ তার জীবনও বাজি রেখেছিল। তারপরে যখন দেখলো এটা গুটি কয়েক মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশে উগ্রবাদের নতুন উত্থান এবং অদ্ভুতভাবে কিছু নাই থেকে শত কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ হাজারবার, লক্ষবার, কোটিবার আবার চিন্তা করবে এরকম গণ অভ্যুত্থানে যাওয়ার জন্য। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।